এমন এক অঘোষিত যুদ্ধ নরেন্দ্র মোদীর উপরে চাপিয়ে দিয়েছে ইলন মাস্ক। নরেন্দ্র মোদী এখন না পারছে বলতে, না পারছে সইতে। ইলন মাস্ক কি যুদ্ধ চাপিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকারের উপরে, সেই বিষয়টি আমি আসব। তার আগে আমরা ফিলিস্তিনের গাজায় বিশ্ব সন্ত্রাসী বর্বর ইসরায়েল কর্তৃক যে নিরপরাধ নিরীহ নিষ্পাপ নারী, বৃদ্ধ এবং শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে একটি ঘৃণা এবং শোক প্রস্তাব পেশ করছি। প্রায় 2 মাস আগে একটি ভিডিও করেছিলাম, যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। আমি সেখানে বলেছিলাম এই যুদ্ধবিরতি কতদিন চলবে। ভিডিওটি আমি মন্তব্যে দিয়ে দিব, আপনারা একটু দেখে নিতে পারেন। এরপরে আসি আমরা ভারতের নাগপুরে সম্রাট আওরঙ্গজেবের মাজার ভাঙাকে কেন্দ্র করে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এবং অন্যান্য হিন্দু সংগঠনগুলো সেখানকার মুসলমানদের উপরে এমন নির্যাতন এবং নিষ্ঠুর নিষ্পেষণ চালিয়েছে যে সাম্প্রদায়িক সহিংসতায় সেখানে প্রায় 100-র উপরে মুসলমান আহত হয়েছে এবং বেশ কিছু মুসলমানদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, গৃহ ছাড়া করা হয়েছে। আমরা সাম্প্রদায়িক ভারতের এহেন সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর নিন্দা এবং ধিক্কার জানাই। এবারে আসুন ভারত তথা নরেন্দ্র মোদী কেমন ফাটা বাঁশের ভিতরে আটকে গেছে সেই বিষয়টি আমরা একটু আলোচনা করি। প্রথম আলো একটি সংবাদ পরিবেশন করেছেন, তার শিরোনাম করেছেন এইভাবে: বিজেপি আরএসএস এর ঘুম কেড়ে নিচ্ছেন ইলন মাস্ক, ব্যবস্থাও নিতে পারছে না মোদী সরকার। এভাবে অতর্কিতে আক্রান্ত হতে হবে, বেইজ্জত হতে হবে, সত্য উদ্ঘাটিত হয়ে তাদের বেনকাব হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সম্ভবত তা কল্পনাও করতে পারেনি। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় বা কি সে সম্পর্কে স্পষ্ট ধারণাও তাদের নাই। তাদের কাছে এ যেন ছায়ার সঙ্গে কুস্তি। বললাম ফাটা বাসে আটকে গেছে কি। এইবার আসুন, ইন্টারেস্টিং বিষয়, শুনতে থাকুন। ভারতের শাসককুলকে অপ্রত্যাশিত এই লড়াইয়ের মুখোমুখি করিয়েছে উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর চ্যাটবট গ্রোক 3। আমরা পড়ছি, পড়লেই আপনারা বুঝতে পারবেন। ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারীরা, যার মাধ্যমে নানা প্রশ্নের উত্তর জানতে পারছেন, যে কোনো বিষয়ের সত্যতা যাচাই করতে পারছেন, সেই উত্তর গ্রোক 3 এর দাবি অনুযায়ী পুরোপুরি তথ্য নির্ভর। অর্থাৎ ভারতের কোটি কোটি জনমানুষের হৃদয়ের ভিতরে যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, সেই প্রশ্ন তারা এই গ্রোক 3-র কাছে করতে পারছেন। আর এই গ্রোক 3 তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে যেটি সত্য এবং তথ্য নির্ভর উত্তর সেটি প্রদান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর ভারতের রাজনীতি আচমকাই চনমনে হয়ে উঠেছে এই গ্রোক 3 এর রকমারি উদ্ঘাটনে। বিরোধীরা হাতে পেয়েছেন নতুন অস্ত্র। এতদিন ধরে যে দাবি তারা জানিয়ে আসছিলেন, যে অভিযোগ করে আসছিলেন, অথচ সরকার ও দলের প্রচারে যা অসার প্রতিপন্নের চেষ্টা করা হয়েছে, গ্রোক 3 আজ সে সবই সত্য বলে প্রকাশ করছে। আচম্বিত এই আঘাতে সরকার ও তার নিয়ন্ত্রকেরা তথা মোদী সরকার বিব্রত এবং ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তার আক্রমণ ঠেকাতে। কিন্তু তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে সেই আক্রমণে কি করতে হবে সেটি বুঝতে পারছে না। এক্স ব্যবহারকারীরা কি ধরনের প্রশ্ন করছেন এবং গ্রোক 3 তার উত্তরে কি জানাচ্ছে, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সেই আলোচনা। আমরা এবার একটি উদাহরণ দেই। যেমন গ্রোক 3-কে কেউ একজন প্রশ্ন করেছিল 2024 সালে নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য কি ছিল। এর জবাবে গ্রোক 3 জানিয়েছে, 16 মার্চ গ্রোক 3 সেই কথাই জানায় যা বিরোধীরা বলে আসছেন। গ্রোক 3 এর উত্তর হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। যেমন একজন জানতে চান ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা কি ছিল। উত্তরে গ্রোক 3 জানাচ্ছে, আরএসএস এর ভূমিকা ন্যূনতম অথবা শূন্য ছিল। কারো কারো দাবি ভূমিকা ছিল, কিন্তু প্রমাণ দেখাচ্ছে তা অতি নগণ্য। কেউ কেউ ব্যক্তিগতভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে থাকতে পারেন, তবে সংগঠন হিসেবে নয়। এরপর নরেন্দ্র মোদীর যিনি গুরু, ধর্মগুরু সাভারকার, সেই সাভারকার সম্পর্কে গ্রোক 3-কে একটি প্রশ্ন করা হয়েছিল এরকম: ব্রিটিশদের কাছে সবচেয়ে বেশি বার
কে ক্ষমা চেয়েছেন এবং কে তাদের কাছ থেকে মাসে 60 টাকা পেনশন নিতেন। জবাবে গ্রোক 3 জানায়, বিনায়ক দামোদর সাভারকর বন্দী থাকাকালে কারাগার থেকে মুক্তি পেতে ক্ষমা চেয়ে একাধিকবার চিঠি লিখেছিলেন। তিনি ব্রিটিশদের কাছ থেকে মাসে 60 টাকা পেনশন পেতেন, কারণ তিনি তাদের সঙ্গে সমঝোতা করেছিলেন। ইতিহাসের পাতা উল্টালেই এর সত্যতা সামনে আসে। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে গ্রোক 3। নরেন্দ্র মোদীর পুরা মাথা খারাপ, সে এখন কি করবে কিছু বুঝতে পারছে না। মোদী, বিজেপি ও আরএসএস এর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণও আছে। গ্রোক 3 এর বক্তব্য অনুযায়ী মোদী ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা। মোদী ও রাহুল গান্ধীর মধ্যে তুলনায় মোদী সাম্প্রদায়িক, রাহুল সৎ। কেন মোদী সাম্প্রদায়িক? তার ব্যাখ্যায় তারা গুজরাট দাঙ্গায় তার ভূমিকা, মুসলমানদের অনুপ্রবেশকারী বলা, নানা হিন্দুত্ববাদী মন্তব্য ও রাজনীতির বিষয় টেনে এনেছে। মোদীর সামাজিক মাধ্যমের অনুসারী প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে জানিয়েছে, এক্স এ মোদীর অনুসারীর সংখ্যা 100 মিলিয়ন বা 10 কোটি। সেই দাবির 60%ই ভুয়া, অর্থাৎ মোদী এখানেও মিথ্যাচার করেন। গ্রোক 3 বক্তব্য অনুযায়ী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হার্ভার্ডের ডিগ্রি আছে, ক্যামব্রিজ থেকে এমফিল করেছেন। মোদীর শিক্ষাগত যোগ্যতা অস্পষ্ট। তার দাবি, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন। কিন্তু সেই দাবি ঘিরে অনেক সন্দেহ রয়েছে, অনেক প্রশ্ন, অনেক বিবাদ রয়েছেন, যার প্রমাণ মোদী আজও পর্যন্ত দেখাতে পারেন নাই। তবে সম্ভবত সবচেয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন কংগ্রেসের আইটি সেলের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। এক্স এ সূত্রের বরাত দিয়ে তিনি লিখেছেন, পিএমওতে জরুরি মিটিং তলব করা হয়েছে। তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। চর্চার বিষয় গ্রোক 3। তথ্যমন্ত্রী গ্রোক 3 নিষিদ্ধ করার পরিকল্পনা খসড়া করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব, ইলন মাস্কের বাচ্চাদের ন্যানির সঙ্গে আলোচনা শুরু করা হোক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কটাক্ষ, এটা স্টারলিংকে ভারতে ঢোকার অনুমতি দেওয়ার প্রতিদান। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রোনোলজি বোঝান, বলেন, প্রথমে ট্রাম্প বেইজ্জত করলেন, এখন মাস্কের গ্রোক খেল দেখাচ্ছে। প্রথমে ট্রাম্প বেইজ্জতি করলেন, এখন মাস্কের গ্রোক খেল দেখাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এ তো আমার ডিগ্রি, জুমলা, ইংরেজদের সঙ্গে আরএসএস এর গাঁটছড়া বাঁধা, সবকিছু ফাঁস করে দিচ্ছে। সুপ্রিয়া আরো লিখেছেন, বাইরে থাকা ভক্তরা বললেন, মোদিজি, আমরা কাঁড়ি কাঁড়ি মিথ্যে বলেছি, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে এসে গ্রোক আমাদের ছাড়িয়ে যাচ্ছে। মিডিয়ার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ পৌঁছে গেছে, তাতে লেখা এটা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত। বুঝতেই পারছেন কেমন ঘেরা টোপে পড়েছে ভারত।